সংস্কার করতে গিয়ে নির্বাচন পিছিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ আর অবিশ্বাস ক্রমেই বাড়ছে, এমন শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। তবে মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচনে গেলে ভবিষ্যতে আবারও গণ অভ্যুত্থান হতে পারে, এমন শঙ্কাও রয়েছে তাদের। আর তাই প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনের পথে হাঁটার তাগিদ বিশ্লেষকদের। সংস্কার কমিশনের প্রতিবেদন এবং জাতীয় ঐক্যমত্য নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে। নো ইলেকশন উইদাউট রিফর্ম। যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। এমন বাস্তবতায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে সরকার। তবে তা কতটা কার্যকর ভূমিকা রাখবে তা নিয়ে আছে সংশয়। সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। এখন হলো গিয়ে অবিশ্বাস, সন্দেহ, কেউ কাউকে বিশ্বাস করেন না। আর এর মধ্যে রাজনীতির মাঠে একসময় যাদের সঙ্গে একসঙ্গে সরকারে ছিলেন, রাজনীতিতে ছিলেন, আন্দোলনে ছিলেন, তাদের মধ্যে বিভক্তি। রাষ্ট্র গঠনে উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। 16টি ক্ষেত্রে 150টি সুপারিশের মধ্যে রয়েছে ইভিএমে ভোট না করা, জাতীয় নির্বাচনে না ভোট রাখা, কোনো আসনে 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন, উচ্চ নিম্নকক্ষের সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, এক ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবেন না, এমন সুপারিশও করা হয়েছে। সংসদে কমপক্ষে 30% নারীর অন্তর্ভুক্তি এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মত ঐক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। জরুরি যেটুকু সংস্কার করে নির্বাচন করা যায়, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেই সমস্ত দিকেই যাওয়া উচিত। সেই সাথে তারা বলছেন, প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া নির্বাচনে গেলে তা হতে পারে রাজনীতির জন্য নেতিবাচক। রাজনৈতিক দল যদি কিছু মানতে না চায় তাহলে কি হয়? কিছুদিন পর পরে আমাদের অভ্যুত্থান হয়। 90 সালে একটা অভ্যুত্থান হলো, আবার 24 একটা হলো। সংস্কার না করে রাজনৈতিক দলগুলি যে আপনার নিজেদের ইচ্ছা মতো তারা দেশ চালাতে চায়, তার যে রেজাল্ট কি হয় সেটা তো আমরা 24 জুলাই দেখেছি, তাই না? তো তার থেকে তো রাজনৈতিক দলগুলির কিছু শিক্ষণীয় আছে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তাও হতে পারে গণতন্ত্রের জন্য নেতিবাচক। এই বছরের মধ্যে নির্বাচন হবে, কেউ কেউ বলেন হবে, 50-50 চান্স, এখনও ক্লিয়ার না সামনের দিনগুলোতে কি হবে। আর রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত হতে যাচ্ছে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটতে পারে। এমন বাস্তবতায় সংস্কার এবং নির্বাচন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে যাচ্ছে। শেষ পর্যন্ত দলগুলো এবং ঐকমত্য কমিশনের সমঝোতার চ্যালেঞ্জ থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হলো বিশ্ব ইজতেমার 2য় পর্ব। এতে অংশ নিতে এখনও দলে দলে টঙ্গীর তুরাগ পাড়ে সমবেত হচ্ছেন মুসল্লিরা। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ আহমদ কান্দলভির অনুসারীরা অংশ নিচ্ছেন এই পর্বে। 2য় পর্ব শুরুর প্রথম রাত পবিত্র শবে বরাতের রাত হওয়ায় অধিক সওয়াব হাসিলের লক্ষ্যে ইজতেমা ময়দানে এসে জড়ো হচ্ছেন মুসল্লিরা। রোববার আখিরি মোনাজাত পর্যন্ত তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় দেশি বিদেশি মাওলানা ও বুজুর্গ মুরব্বীরা বিভিন্ন ভাষায় পর্যায়ক্রমে মূল্যবান বয়ান করবেন। এর আগে শান্তিপূর্ণভাবে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে গত 5 ফেব্রুয়ারি। টঙ্গীর তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা ময়দানে এই মুহূর্তে আছেন গাজীপুরে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। কথা বলছি তার সাথে। নাসির, ইজতেমার আর কি খবর আছে আপনার কাছে? যথারীতি সকালে ফজর নামাজের পর থেকেই ঈমান, আমল এবং আখলাকের উপর আম বয়ানের মধ্য দিয়ে এখন চলছে ইজতেমার কার্যক্রম।
মানুষের মধ্যে পরিপূর্ণ ঈমান স্থাপন করে আমলের মাধ্যমে তাদের জীবন ব্যবস্থা কিভাবে গড়া যায়, আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায়, পরকালে কিভাবে শান্তি পাওয়া যায়, মূলত এইসব বিষয়গুলোই স্থান পাচ্ছে এই বয়ানের মাধ্যমে। এই বয়ানের পরে আবার শুরু হবে তাসকিলে তালিম শুরু হবে এবং এইভাবেই কার্যক্রম চলবে দিনভর এবং আগামীকাল এবং পরশু পর্যন্ত। মূলত এই তাবলিগ জামাতের যে 6 উসুল এবং 72টি নজম রয়েছে, এই নজমগুলি আলোচনা হয় এই তাবলিগ জামাতের বয়ানের মাধ্যমে। আর এই টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে আজকে যেমন বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হবে, দুপুরে জুমার জামাতে টঙ্গী এবং এর আশেপাশ থেকে বিপুল সংখ্যক মুসল্লি এখানে যোগদান করবেন এই জুমার জামাতে। এই জামাত শেষে আবার আজকে রয়েছে পবিত্র শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতকে কেন্দ্র করেও বিপুল সংখ্যক মুসল্লি, ধর্মপ্রাণ মুসল্লি এখানে রাতে ইবাদত করতে আসবেন। এমন প্রস্তুতি নিয়ে সকাল থেকেই অনেক মুসল্লিকে আমরা দেখেছি তারা ময়দানে প্রবেশ করেছেন। জুমার নামাজ এবং শবে বরাতের রাত তারা এখানেই কাটাবেন। এছাড়া এখানের ইজতেমাকে শান্তিপূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আগে করেছিলেন, এবারও সেটা অব্যাহত রয়েছে। এখানে খিত্তায় পোশাকে, সাদা পোশাকে পুলিশের নিরাপত্তা বাহিনী থাকবে, গোয়েন্দা সংস্থা তাদের নজরদারি অব্যাহত রেখেছেন এবং সিসি ক্যামেরা, বিপুল সংখ্যক সিসি ক্যামেরা টঙ্গী ইজতেমার চতুর্পাশেই দিয়েছেন নিরাপত্তা বাহিনীরা। এই সিসি ক্যামেরার মাধ্যমে কয়েকটি কন্ট্রোল রুমের মাধ্যমে তারা এই পরিদর্শন করছেন। এছাড়া ওয়াচ টাওয়ার রয়েছে অন্তত 16টি। ওয়াচ টাওয়ারের মাধ্যমেও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীরা পর্যবেক্ষণ করছেন। আর বিশেষ করে এবার ফারজানা যেটা বলি যে এই তাবলিগ জামাতের এই পর্বে অনেকটাই মুসল্লির সংখ্যা কম, যার জন্য অনেকটা আয়েশ করে তারা এবার ইজতেমার কার্যক্রম করতে পারবেন বলে তারা আশা করছেন। এই ছিল ইজতেমার সর্বশেষ খবর। ফারজানা। বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। তবে এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন ট্রাম্প বাংলাদেশকে মোদীর হাতে ছেড়ে দেওয়ার কথা বলেননি, বরং বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের জবাবে দেওয়ার জন্য বিষয়টি মোদীর উপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। এ সময় শেখ হাসিনাকে অপসারণে আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। শত শত বছর তারা কাজ করছে। সত্যি বলতে এ বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশকে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তবে সংস্কারের জন্য প্রয়োজন হলে আসছে বছরের প্রথম 3 মাসের মধ্যে নির্বাচন হবে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান। বলেন, 16 বছরের মধ্যে একটি যথাযথ, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ও স্বচ্ছ নির্বাচন হবে। জনগণ এটা উদযাপন করবে ও তাদের দায়িত্ব শেষ হবে। দেশ সংস্কারের জন্য গঠিত 15টি কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও তুলে ধরেন তিনি। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। পবিত্র রাত শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর মাধ্যমে সাফল্যময় ভবিষ্যৎ এবং পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এ রাতে। সারা রাত নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে চেষ্টা করার আহ্বান জানিয়েছে আলেমগণ। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। কায়মনোবাক্যে মহান স্রষ্টার স্মরণে ব্যস্ত মুসল্লিরা। জাতীয় মসজিদে এমন একনিষ্ঠ ইবাদতে শামিল বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য মুসলমানরা। পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়ে শাবান মাসের মাঝামাঝি সময়ে পালিত হয় শবে বরাত। কিয়ামুল লাইল বা রাতে দীর্ঘ সময় নফল নামাজ আদায় করতে মসজিদে সময় কাটান মানুষ। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ, রোজা, নফল ইবাদত
এগুলো করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আমরা সারা রাত আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে থাকি। আমরা কেবলমাত্র একদিন ইবাদত করব আর সারা বছর আমরা ইবাদত থেকে অনেক দূরে চলে যাব। শবে বরাতের এক থেকে এটা প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায় যে রমজান মাসে তারাই পড়াতে হইব, ওইটা নিয়ে আর কি আমরা ইয়াদ করা শুরু করে দিই। ফার্সি শব্দ সবই বরাতে ভাগ্য নির্ধারিত হয় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এমন রাতের মর্যাদা নিয়ে একমত আলেমরা। ওই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাগফিরাতের জন্য সারা রাত কান্নাকাটি করছেন, ইয়া আল্লাহ আমার উম্মতকে মাগফিরাত দাও। এই হাদিসের আমলের কারণে গুরুত্ব দেওয়া হয়েছে যে তোমরাও রাতে ইবাদত করো এবং কান্নাকাটি করো, আল্লাহর কাছে তোমরা তোমাদের মুক্তির কামনা করো। শবে বরাতের মুক্তির রাত। বিশুদ্ধ হাদিস অনুসারে আল্লাহ শাবান মাসের এই রজনীতে বান্দার প্রতি মনোযোগ দেন এবং প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন। শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস এসেছে। এই মর্মে প্রায় 14 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। এখানে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে যদি সেই হাদিসগুলোকে একসাথ করা হয় তাহলে হয়তো আমরা এতটুকু বলতে পারি বা এতটুকু কেউ কেউ বলতে পারবে যে এই হাদিসগুলোকে সবগুলোকে একসাথ করলে মানে এই লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনীর একটা ভিত্তি সাব্যস্ত হবে। বর্তমানে অবশ্য মানুষের চেতনার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, মানুষ বিষয়গুলোকে উপলব্ধি করতে পেরেছে যে কিছুটা এখানে অতিরঞ্জন আছে। উৎসবের আমেজে রাজধানী সহ সারা দেশেই ধর্মপ্রাণ মানুষের চোখের পানিতে নিজেদের ভুল ত্রুটির জন্য সর্বশক্তিমান রবের কাছে ক্ষমা চান। সৌভাগ্যের রজনী কিংবা লাইলাতুল বরাত যেটি মনে করা হয় রমজানের একটি পূর্ব সতর্ক বার্তা। মুসলমানরা যেন সত্যিকার অর্থে জিকির, আজগার, তসবিহ, তাহলিল কিংবা পুণ্যের কাজের মাধ্যমে পুরো একটি মাস তাদের সকল পাপাচার মুক্ত করে নতুনভাবে জীবন শুরু করতে পারেন, এ ধরনের একটি প্রেরণা দেওয়া হয়, এ ধরনের একটি বার্তা দেওয়া হয় এই লাইলাতুল বরাতের মাধ্যমে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, বাইতুল মোকাররম, ঢাকা। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উদযাপনের আরও খবর জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদের কাছ থেকে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কায়কোবাদ, ক্যাম্পাসে উৎসবের রং কতটা ছড়াচ্ছে আর কেমন দেখছেন ভালোবাসা দিবস উদযাপন এবং বসন্ত বরণ? রাইসুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বটতলায় কিন্তু বকুলতলায় কিন্তু বরাবরের মতো এবারও কিন্তু বসন্ত উৎসব চলছে। বসন্ত উৎসব 1431 তারা কিন্তু সকাল থেকে উদযাপন শুরু করেছেন। আর আমরা এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু নাচে গানে কিন্তু বসন্তকে যে আগমনকে যে বসন্তের আগমনে যে উৎসব তা কিন্তু সকাল থেকেই চলছে এখানে। আর যেহেতু এবার একই সাথে ভালোবাসা দিবসও বরাবরের মতো পালন হচ্ছে, অর্থাৎ মানুষের মনে কিন্তু আনন্দটা, উচ্ছ্বাসটাও কিন্তু বহুগুণে বেশি। আমরা তাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছে আসলে অনেকেই যেটা বলছে তারা আসলে প্রতি বছর অনেকে অপেক্ষাই থাকেন এই দিনটার জন্য কবে বসন্ত আসবে, যেহেতু ঋতুরাজ বসন্তকে আগমনে উৎসব এটি, তার জন্য উচ্ছ্বাসটাও অনেকটাই বেশি। আর সকাল থেকে এখানে বরাবরের মতো আমরা দেখছি বিভিন্ন রঙিন শাড়ি, পাঞ্জাবি, যে যেরকম পরে আসা, একই সাথে ফুল, যে ধরনের আয়োজন বরাবরের মতোই দেখা যায় সব আয়োজনই কিন্তু এখানে আছে। যার সাথে কিন্তু আবার বইমেলা যেহেতু আছে, তারা বলছে অনেকেই কিন্তু যেটি বলছেন যে এখান থেকে কিন্তু তারা বইমেলার দিকেও যাবেন, অর্থাৎ এবার কিন্তু উৎসবটা অনেকটাই বেশি বরাবরের মতো, যার ফলে কিন্তু তারা আনন্দ উদযাপনের মাধ্যমে দিনটিকে কিন্তু বসন্তের আগমনকেও কিন্তু তারা রাঙিয়ে দিচ্ছেন তাদের মতো করে। সব মিলিয়ে কিন্তু একটি উৎসবমুখর পরিস্থিতি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে। রাইসুল, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে তিনি এই কথা জানান। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় জানিয়ে তিনি বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ সময় 82 থেকে 90 ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বলেন 90 এবং 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা, তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না।
ইজতেমা প্রাঙ্গণে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যাচ্ছি সেখানে। ইফতেখার, তিনটি বিষয় আপনার কাছে জানতে চাই। একটি হলো দ্বিতীয় পর্বে ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, আজ আর কি হবে, এবং সবশেষ হচ্ছে যে রোববার আখেরি মোনাজাত কয়টা হবে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? ধন্যবাদ রাইসুল। আজকে যে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় ধাপের মাওলানা সাদপন্থী যে মুসল্লিরা রয়েছেন তারা গতকাল এবং গত পরশু বুধবার থেকেই বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন এবং এখানে ইতিমধ্যেই অনেক বড় একটি গণজমায়েত সৃষ্টি হয়েছে এবং অনেক মুসল্লি দেশ থেকে এবং দেশের বিভিন্ন স্থান এবং দেশের বাইরে থেকে তারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রত্যাশা যে এখানে এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করে ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদের আরও বেশি অধিকতর জানাশোনার যে জায়গাটা সেটি আরও বেশি পরিষ্কার হবে, তারা আরও বেশি ভবিষ্যতে ইবাদত বন্দী করতে পারবেন এবং শান্তির যে বার্তা ইসলাম রয়েছে সেই শান্তির বার্তা তারা ছড়িয়ে দেবেন বলেই তারা আমার কাছে কথা বলে আমি জানতে পেরেছি বা আমার কাছে জানিয়েছেন তারা। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ইজতেমা ময়দানকে মূলত 81টি স্থানে বা খিত্তায় ভাগ করা হয়েছে এবং আজ ফজরের নামাজ আদায়ের পর আমবয়ানের মাধ্যমে মূলত ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে আগামী রবিবার পর্যন্ত এবং রবিবারে আখেরি মোনাজাতের মাধ্যমে। আখেরি মোনাজাত মূলত 11টা থেকে 12টার মধ্যে সম্পন্ন হবার এখন পর্যন্ত সূচি রয়েছে, তবে এটি পরবর্তীতে পরিবর্তন হবে কিনা সে বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই বিশ্বের প্রায় অর্ধেক দেশের 10,000 তাবলিগ অনুসারী বা 10,000-এর কিছুটা বেশি তাবলিগের অনুসারী এই মাওলানা সাদ সাহেবের বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন এবং এই বিশ্ব ইজতেমার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ব্যবস্থা সেটি যথেষ্ট ভালো আমরা লক্ষ্য করেছি এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বিশ্ব ইজতেমার ময়দান থেকে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস 2 মিলিয়ে আজ কতটা রঙিন সাজিয়ে ক্যাম্পাস সেজেছে আর সকাল থেকে কি আয়োজন দেখলেন? রাইসুল, আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে দেখিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে বসন্ত বরণের যে আয়োজন সেটি কিন্তু আমরা দেখিয়েছিলাম সেখানে। এখন কিন্তু আমি বটতলায় চলে এসেছি, সেখান থেকে পুরো ক্যাম্পাসেই কিন্তু আজকে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এখানে, যেহেতু বসন্ত বরণ একই সাথে ভালোবাসা দিবস। এখানে এসেও কিন্তু আমরা দেখছি সমগীত সাংস্কৃতিক জোটের আয়োজনে কিন্তু এখানে কিন্তু বসন্ত বরণ উৎসব চলছে। কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে পারফর্ম করেছে বিভিন্ন গানের দল, এখন তাদের আলোচনা সভা চলছে। এরপর আবার এখানে কিন্তু সঙ্গীত পরিবেশন শুরু হবে কিছুক্ষণের মধ্যে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে। তো আজ কিন্তু ক্যাম্পাসে দুটি উৎসব মিলিয়ে কিন্তু পুরো ক্যাম্পাসেই কিন্তু এখন উৎসব মুখর একটি পরিস্থিতি বিরাজ করছে। আর মানুষ কিন্তু আসছে, শুধু শিক্ষার্থীরাই নয়, পুরো ঢাকা শহরের বিভিন্ন প্রাঙ্গণ থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে আসছে। তারা কিন্তু এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তারা এসব পারফরমেন্স উপভোগ করছেন। একই সাথে তারা বলছেন শীতের শেষে বসন্তের যে আগমনী বার্তা, যে নতুনের আগমনী বার্তা, তা কিন্তু তারা সম্পূর্ণভাবে কিন্তু তারা কিন্তু ধারণ করছেন নিজেদের মধ্যেও। তারা বলছেন যে নতুনের শুরু, ভালো শুরু সব কিছুর সাথেই যেন যায়। একই সাথে দেশের কথাও বলছেন, কিন্তু যেহেতু একটি বড় সময় ধরে অনেক ঘটনাবহুল সময় গেছে, তারা আশা করছেন যে এই নতুনের শুরুর সাথে সব কিছুই কিন্তু আরও নতুনভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। সব মিলে রাইসুল এখন পর্যন্ত ক্যাম্পাসে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, সেটি কিন্তু আমরা সারাদিনই দেখতে পাবো, যেটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। ছুটির দিনে 21শে বইমেলার খবর জানতে সরাসরি যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট সাদরিনা খন্দকারের কাছে। সাদরিনা, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, আবার ছুটির দিন, সব মিলিয়ে বইমেলার আমেজে ভিন্নতা দেখছেন কিনা, আর কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
রাইসুল, আমার সহকর্মী কায়কোবাদ মাহমুদ যেমন বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মেতে উঠেছে বসন্ত এবং ভালোবাসার রঙে, এখানেও কিন্তু এর বহিঃপ্রকাশ পেয়েছে। সবাই বসন্ত এবং ভালোবাসার রঙে নিজেকে সাজিয়ে বইমেলায় এসেছে। এখানে কিন্তু প্রচুর ভিড়, বিশেষ করে ক্ষুদে দর্শনার্থীরা, তারাও কিন্তু সুন্দর করে সেজে তার বাবা মার সাথে এসেছে, বই কিনছে। তারা বলে যে প্রতি সপ্তাহ তারা অপেক্ষাই করে হচ্ছে এই শিশু প্রহরে আসার জন্য। এবং আজকে বসন্ত এবং ভালোবাসা উৎসব যেহেতু একসঙ্গে এবং বইমেলার, এটা সবাই বলছে এটা এক অন্যরকম অনুভূতি। সকাল থেকেই কিন্তু মেলায় প্রচুর ভিড় জমতে শুরু করেছে, যেমন সাপ্তাহিক দিনে হয়, কিন্তু আজকে বিক্রেতারা বলেছে যে আজকে আরও মনে হচ্ছে ভিড় জমেছে এবং তারা আশা করছে যে সকাল থেকেই যেহেতু এত ভিড় জমেছে এবং বিক্রিও ভালো হচ্ছে, দিন যাওয়ার সাথে সাথে তাদের বই বিক্রয় আরও বাড়বে বলেই তারা আশা করছে। এবং মেলায় আগতরা বলছে যে এই যে আজকে এই একটা সুন্দর দিন, বসন্ত এবং ভালোবাসার উৎসবের দিন, এই উৎসবে নিজেকে ঘরে আটকে না রেখে এই বই মেলায় নিজেদেরকে জ্ঞান চর্চার পাশাপাশি নিজেদের একটা সুন্দর উৎসব মুখর পরিবেশে নিজেদের এই দিনটা যাপন করতে চাচ্ছে তারা। রাইসুল, এই ছিল আজকের ছুটির দিনে বইমেলার থেকে আমার কাছে তথ্য। রাজধানীর বাজার পরিস্থিতি জানতে এখন যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, বাজারে মাছ, মাংস, সবজির সরবরাহ কেমন আছে এবং আজকের বাজার দর সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। রাইসুল, একদিকে শবে বরাত, অন্যদিকে পহেলা ফাল্গুন উৎসবকে ঘিরে আসলে বাজারে কিছুটা আমরা দেখেছি যে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে উৎসবকে ঘিরে মাংসের বাজারে আমরা দেখেছি অস্থিরতা তৈরি হয়েছে। গরুর মাংস আমরা গেল এক বছরে যদি বলি, মাংসের অস্থিরতা কাটার পর প্রায় 700 থেকে 750 কিন্তু গরুর মাংস আমরা কিনতে পেরেছি ভোক্তারা, কিন্তু সেই মাংস আজকে বাজারে বিক্রি হচ্ছে 800 থেকে 850 পর্যন্ত। একই সাথে খাসির মাংসের ক্ষেত্রেও আমরা একই পরিবর্তন দেখেছি। খাসির মাংসের ক্ষেত্রেও দেখেছি আমরা 1050 থেকে 1200 পর্যন্ত থাকলে আজকে কোনো কোনো ক্ষেত্রে আমরা 1300 টাকা পর্যন্ত খাসির মাংস বিক্রি হচ্ছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম গেল এক মাসে কিন্তু 200 টাকা ওঠানামার মধ্যেই ছিল, কিন্তু 200 টাকা কিন্তু ক্রস করেনি। সেক্ষেত্রেও আজকে আমরা দেখেছি 210 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দামও কিন্তু একই অবস্থা, 330 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এতে করে বাজারের অবস্থা, যদি মাংসের পরিস্থিতি ছাড়াও কিন্তু বাজারে আসছে রমজানকে ঘিরে কিন্তু কিছু পণ্যের অস্থিরতা, বিশেষ করে ছোলার দাম আগের দামে স্থিতিশীল হয়েছে, কিন্তু কিচমিচের দাম কিছুটা বেড়েছে। লেবুর হালি কিন্তু কম ছিল, সেটিও কিন্তু কিছুটা বেড়েছে। এছাড়া সবজির, যদি মৌসুম আকারে সবজির দাম কিছুটা স্বস্তি রয়েছে। সব মিলিয়ে বাজারের ভোক্তারা যেটি বলছিলেন যে বাজার পরিস্থিতি আসলে অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান সরকারকে সহযোগিতার জন্য সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের পরিবর্তন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে সিন্ডিকেট কাজ করেই যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সখ্যতার কারণে এসব ডেভিলদের ধরছে না অন্তর্বর্তীকালীন সরকার, এমন অভিযোগও করেন মির্জা আব্বাস। নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন এইটা হলে যাব, কখনো বলেন ওইটা হলে যাব। নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। ইজতেমা প্রাঙ্গণে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যাচ্ছি সেখানে। ইফতেখার, ইজতেমা ময়দানে জুম্মার নামাজের মুসল্লি সমাগম কেমন দেখলেন, আর আজকে কি বয়ান এবং আমলের ব্যাপারে কথা হবে, এটা আমাদেরকে জানান।
ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইজতেমা ময়দানে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই জুম্মার নামাজ আদায় হয়েছে এবং জুম্মার নামাজ আদায়ের পরই আম বয়ান শুরু হয়েছে এবং যে ধর্মপ্রাণ মুসল্লি যারা যোগ দিয়েছেন এই দ্বিতীয় ধাপের ইজতেমায় তারা যথেষ্ট ভাব গাম্ভীর্যের সাথে তারা এই আম বয়ান শুনছেন এবং আম বয়ান পরবর্তী সময়গুলোতে যে ইজতেমার যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে বা ইবাদত বন্দেগী যেগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই বিশ্ব ইজতেমার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় এবারেও কোনো রকমের কোনো ত্রুটি রাখা হয়নি এবং যে ব্যবস্থাপনা এবং বিশেষ করে যে নিরাপত্তা আইন শৃঙ্খলা বা মানুষের চলাচলের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাগুলো রাখা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এই ইজতেমার ময়দানে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই আরও একটি বিষয় যে পুরো ইজতেমা ময়দানকে 81টি খিত্তা বা স্থানে ভাগ করা হয়েছে এবং আজ ফজরের নামাজ আদায়ের পর থেকে মূলত আম বয়ান শুরু হয় এবং মূল পর্ব শুরু হয়ে গেছে জুম্মার নামাজের পর থেকে। এবং এর আগে আমি আরও একটি বিষয় জানাতে চাই যে এর আগে 31 জানুয়ারি থেকে 2 ধাপে মোট টানা 6 দিন বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 6 দিন ব্যাপী মূলত এটি করা হয়েছিল মৌলানা জুবায়ের পন্থী যারা মুসল্লি রয়েছেন তারা এটি করেছিলেন এবং এই 1 বর্গ কিলোমিটারের বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম কোণে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলেই আমরা জানি বা দেখতে পেয়েছি এবং ময়দানের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে বয়ান মঞ্চ এবং খাবারের পানির ব্যবস্থা করা হয়েছে পুরো ইজতেমা ময়দানের চারপাশ ঘিরে। এবং আমি আরও একটি বিষয় জানাতে চাই যে বিশ্বের প্রায় অর্ধেক দেশ যেগুলো ধর্মপ্রাণ মুসল্লিরা বসবাস করেন এবং তারা প্রায় 10,000-এর বেশি মুসল্লি এই ইজতেমায় অংশগ্রহণ করেছে এবং এই ইজতেমার আখেরি মোনাজাত মূলত সম্পন্ন হবে আগামী রোববার বেলা 11টা থেকে 12টার মধ্যে এবং এই আখেরি মোনাজাতের মাধ্যমেই এবছরে 2025 সালের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এই ছিল বিশ্ব ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য। ছুটির দিন, সাথে বসন্ত ও ভালোবাসা দিবস, তাই যেন সকাল থেকেই বসন্তের রঙিন আভাস ছড়িয়ে পড়েছে 21-এর বইমেলায়, হয়ে উঠেছে আরও বর্ণাঢ্য। প্রিয়জনকে সাথে নিয়ে লাল হলুদ সাজে সকাল থেকেই বই পড়ুয়ারা ভিড় জমিয়েছিলেন মেলায়। আর বেলা 11টা থেকে শুরু হয় শিশু প্রহর, চলে বেলা 1টা পর্যন্ত। এই বিশেষ আয়োজনে মেতে ওঠে শিশুরা। লোক সমাগম এবং অন্যান্য দিনের চেয়ে বেশি হওয়ায় বেচা বিক্রিও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্ণধাররা। দুপুরের পর থেকে বইমেলায় মানুষজনের ভিড় আরও বাড়বে, সাথে বইয়ের বিক্রিও বাড়বে বলে মনে করছেন তারা। পবিত্র শবে বরাতের কারণে রাত 9টার পরিবর্তে বইমেলা শেষ হবে সন্ধ্যা 7:30টায়। ছুটির দিনে 21শে বইমেলার খবর জানতে সরাসরি যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট সাদরিনা খন্দকারের কাছে। সাদরিনা, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, আবার ছুটির দিন, এই সব মিলিয়ে আজকে আপনি বইমেলায় লোক সমাগম কেমন দেখছেন এবং বই বিক্রি কেমন হচ্ছে? আফসানা, বসন্ত, ভালোবাসা দিবস এবং ছুটির দিন মিলিয়ে কিন্তু সবার মনেই রং লেগেছে। লাল হলুদ মিশিয়ে সবাই কিন্তু সেজে এসেছে মেলায় এবং আজকে কিন্তু সকাল থেকেই ক্ষুদে দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়া ভিড় ছিল। এখন বিভিন্ন জায়গার আয়োজন এখন এই দুপুরেও কারো বিরতি নেই, মানুষ আসছে, প্রচুর ভিড় হচ্ছে। বিক্রেতারা বলছে সবাই কিন্তু এই ফেব্রুয়ারি মাস একটা অন্যরকম তাৎপর্য বহন করে বাঙালিদের জন্য। আর এই ফাল্গুন, ভালোবাসার দিন, তো এটা আরও একটা অন্যরকম দিন। তারা আসছে, বই দেখছে, বই কিনছে। তারা বলছে যে এবার অন্যান্য দিনের চেয়ে আজকে মনে হচ্ছে ভিড়টা বেশি, আরও বেশি ভালো বই বিক্রি হবে এবং আরও সময় যাবে, আরও সময় যাওয়ার সাথে সাথে আরও ভিড় বাড়ছে। এখন বেশিরভাগ দেখা যাচ্ছে তরুণীরা আসছে, বিভিন্নভাবে বিভিন্ন রঙে সেজে নিজেদেরকে সাজিয়ে আসছে এবং তারাও তাদের অনেক ভালো লাগছে বলে জানিয়েছে এবং তারা এখান থেকে বইমেলা থেকে বিভিন্ন তাদের পছন্দের মতো বই কিনে আবার চলে যাবে কিছুক্ষণের মধ্যেই, যেহেতু আজকেও আবার শবে বরাতও আছে রাতের সময়। তো সব মিলিয়ে আজকে যে ভালোবাসা এবং বসন্তের স্পন্দন আমরা বইমেলায় কিন্তু দেখতে পাচ্ছি।
শবে বরাত উপলক্ষে চাহিদা বাড়ায় অস্থির মাংসের বাজার। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দামও বাড়তি, কেজি 210 টাকা। রোজার আগে নতুন করে বেড়েছে লেবু ও কিশমিশের দাম। অন্যদিকে কয়েক মাস ধরে অস্থির থাকা তেল ও চালের বাজারেও স্বস্তি ফেরেনি। মেজবা হাসানের রিপোর্ট। শবে বরাতে বাড়তি চাহিদা গরুর মাংসের, তাই ভিড়ও বেশি কষায়ের দোকানগুলোতে। দীর্ঘদিন ধরেই প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, তবে শুক্রবার সেই দাম পৌঁছেছে 800 টাকায়। বরাবরের নয় আমরা 750 টাকা করে মাংসগুলো কিনতাম, আজকে মাংস বাজারে এসে দেখি 800 টাকা। এক গরুতে 10,000 করে বেশি, কেমনে কি করবো কোন? মুরগির বাজারও অস্থির। কয়েক সপ্তাহ ধরে 200 টাকার উপর ব্রয়লার মুরগির দাম না উঠলেও এখন কেজি বিক্রি হচ্ছে 210 টাকায়। সোনালির দাম আরও বাড়তি। 190 টাকা 80 টাকা কিনেছি, কিন্তু আজকে আবার দেখলাম একটু দাম বেশি, 20 টাকা 30 টাকা বেড়ে গেছে দামটা। ব্রয়লার মুরগি এই টাইমে তো 180 বা 160 টাকা হওয়ার কথা, 210 টাকা। মাল আমদানি খুবই কম। কোনো উৎসব আসলেই বিক্রেতাদের অতি মুনাফার এই প্রবণতায় হতাশ সাধারণ ভোক্তারা। কোনো একটা উৎসব হলেই সেটা দাম বাড়াই দেয়। একটা উৎসব আসলে দাম বাড়বে, আমি মনে করি রেগুলার যে দাম আছে এই দামটাই থাকা ঠিক। ভোজ্য তেলের বাজারে এখন অস্থিরতা চলছে। রোজার আগে আরেক দফা দাম বাড়ানোর চেষ্টা বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের, তাও মিলছে না পর্যাপ্ত তেল। তাগতে যদি আমরা 5 কার্টুন তেল চাই, তারা মিনিমাম 2 কার্টুন তেল দিব, বা 1 কার্টুন 2 কার্টুন দিবে না, 1 কার্টুনের লগে আরো আদার্স 5-6 হাজার টাকা মাল দিয়ে দেয়। কয়েক মাস ধরে লাগামহীন চালের বাজারেও ফেরেনি স্বস্তি। দাম নতুন করে আর না বাড়লেও কমেনি। তবে গত বছর রোজার আগে সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। চালের প্রচুর মজুদ আছে, ধানের মজুদ আছে। এখন অগ্রহণে ধান উঠছে 1 কেজিতে 6-7 টাকা বাড়া অযৌক্তিক। বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম, আর বাজারে মৌসুমী সবজি সরবরাহ বেশি হয়, দামও ভোক্তাদের নাগালে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল। গত রাত 1টায় বিমানে ওঠেন শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য, মিরাজ, মুস্তাফিজরা। দলের সঙ্গে গিয়েছেন কোচিং স্টাফ, ক্রিকেটাররা সবাই। দুবাই গিয়ে 17 ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান এ দল তথা পাকিস্তান শাহিনস। 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ঠিক পরের দিন ভারতের বিপক্ষে দুবাইতে। তারপর গ্রুপের অপর 2 খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের 2টি ম্যাচ। ওই 2টি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। শনিবার ব্যাকআপ হিসেবে 2 পেসার খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ দলের সঙ্গে যোগ দেবেন। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিচ্ছেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দভিল অনুসারীরা। জুমার নামাজে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবছরের 58তম বিশ্ব ইজতেমা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জুমার নামাজে অংশ নেয় লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় জামাতে অংশ নেন। এর আগে ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। সারা দেশ থেকে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে। তারা খিত্তায় ভাগ হয়ে অবস্থান নিয়ে ঈমান আখলাকের উপর বয়ান শুনছেন। এসেছেন বিদেশি মুসল্লিরাও। আমরা একটু আলহামদুলিল্লাহ খুব শান্তি এবং খুব সুন্দর শৃঙ্খলা মতে আমরা ইজতেমা পালন করতেছি। ইজতেমায় আসছি ভাই আমরা দিন শিক্ষা করার জন্য আর কি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিভাবে পাই, ভালোভাবে চলতে পারি। কত মুসলিম নরনারী সবার জন্য কাঁচা পাকা ঘর, সবার জন্য দেওয়ার জন্য, সবার জন্য মেহনত করেছি, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য, আল্লাহকে যিনি কিভাবে রাজি খুশি করতে হবে এই জন্য আসছি। আল্লাহর দিন শিক্ষা নেওয়া, তারা যেন যে এইখান থেকে যেন তারা দিনকে প্রচার করতে পারে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যুবক বয়সের ইবাদতটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের প্রত্যাশা, ইজতেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে শান্তির বার্তা। দেশের জন্য তথা সর্ববিশ্বের জন্য মঙ্গল কামনা করি। আমরা কোনো ভাইয়ে কোনো ভেদাভেদ দেখতে চাই না। আমরা ঈমান আমল কামাই করব, আর ঈমান আমল নিয়ে যেন আমি কবরে যেতে পারি, এটাই এক উদ্দেশ্য। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আসছি। সবাই যাতে দেশের সারা বিশ্বের মুসলমানদের মঙ্গল কামনার জন্য আসছি। ইজতেমার শুরুর প্রথম রজনী শবে বরাত হওয়ায় ইজতেমার প্রথম দিন বাড়তি আগ্রহ পাচ্ছে মুসল্লিদের কাছে। লক্ষ লক্ষ মুসল্লি, আমাদের উদ্দেশ্য সবার মধ্যে যাতে শান্তি আসে,
শান্তির বাণী যাতে আমরা সব জায়গায় পৌঁছাই দিতে পারি। আল্লাহর হুকুম হইলেই আইতে পারবো, আল্লাহর হুকুম হইছে এত মুসল্লি আইছে। বিশ্ব ইজতেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে শান্তির বার্তা, দুনিয়া ও আখিরাতে মিলবে মুক্তি, আর বিশ্ব ইজতেমা নিয়ে মিটে যাবে ভেদাভেদ ও দ্বিমত, এমন প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ইজতেমা ময়দান, টঙ্গী, গাজীপুর। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে কিছুদিন ধরেই মরে ভেসে উঠছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ এবং জলজ প্রাণী। পানি দূষণ নাকি বিষ প্রয়োগে মাছ নিধন করা হচ্ছে তা নিশ্চিত হতে নদীর পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুরের মেঘনা নদীতে হঠাৎ মরে ভেসে উঠছে কাঁকড়াসহ বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণী। জেলেরা নদীতে মাছ শিকার করতে গিয়ে এই চিত্র দেখে রীতিমতো আটকে ওঠেন। মূলত মেঘনা পাড়ের ৬০ নল বাবুবাজার, ছটাকি, দশানী, মোহনপুর, হাসিমপুর, একলাসপুর ও জহিরাবাদ এলাকায় এমন দৃশ্যের দেখা মিলেছে। মাছটি মারার কারণে আমাদের এই নদী অঞ্চলে মানুষের বহুত অসুবিধা হয় চলাফেরার জন্য। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে নদীর ৬০ নল বাবুবাজার, মোহনপুর ও একলাসপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গার কলকারখানার বিষাক্ত বর্জ্য পানিতে মিশে মাছ মরে ভেসে উঠছে বলে প্রাথমিকভাবে ধারণা তাদের। যেটা অন স্পট টেস্ট করা সেগুলো নিয়েছি এবং বাকি যেগুলো আমাদের টেস্ট করতে হবে ঢাকা গবেষণাগারে, ওগুলো আমরা অ্যানালিসিস করে আমরা রিপোর্ট প্রেরণ করব। আমরা আসলে নমুনা পরীক্ষার ফলাফল এখন হাতে পাইনি, হাতে পেলে আসলে পরবর্তী বিষয়ে জানা যাবে আসলে কি কারণে। নদী দূষণ রোধ সহ বিষ প্রয়োগ ও অবৈধ জাল ব্যবহার প্রতিরোধ আইন প্রয়োগ করা না গেলে আগামীতে মেঘনায় ইলিশ সহ সব মাছের উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। সুন্দরবন দিবস আজ আলোচনা সভা, র্যালি সহ নানান আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সহ উপকূলীয় দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2 দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হয়ে আসছে। 2001 সালে 14 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় এবং দেশের আরও 70টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। সেই হিসাবে এবার পালিত হচ্ছে 25তম সুন্দরবন দিবস। খুলনায় সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ম্যানগ্রোভ বনের পরিবেশ এবং জীববৈচিত্র্য সুরক্ষিত রাখতে রাষ্ট্রের কোনো কার্যকরী ভূমিকা নেই। এছাড়া মোংলায়ও নানান আয়োজনে সুন্দরবন দিবস পালিত হচ্ছে। বেলা 11টায় বাঁচাও সুন্দরবন শীর্ষক র্যালি বের করে পরিবেশবাদী বেশ কিছু সংগঠন। গ্যাস সংকটে বন্ধ থাকার 13 মাস পর পুনরায় উৎপাদন শুরু করেছে জামালপুর যমুনা সার কারখানা। যমুনা সার কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সংকট থাকায় গত বছরের 15 জানুয়ারি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নতুন করে গ্যাস সরবরাহ শুরু করলে স্বাভাবিক হয় উৎপাদন কার্যক্রম। পুরোদমে উৎপাদনে যেতে 10 থেকে 12 দিন সময় লাগবে বলে জানানো হয়েছে। যমুনা সার কারখানা থেকে দৈনিক প্রায় 1200 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব বলে কর্তৃপক্ষ জানায়। মুন্সিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের শ্রীনগর এবং সিরাজদি খান উপজেলার শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীনগর উপজেলার দামলা জামে মসজিদ সংলগ্ন মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোষরা রয়ে গেছে, তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ডিসেম্বরের নির্বাচনের কথা বলায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা তাঁতি দলের সভাপতি আশরাফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে নিয়ে গেছে শিক্ষার্থীরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুপুর 2:30টার দিকে আব্দুর রাজ্জাক ডাবলু শহরের গাড়িখানা এলাকায় একটি সেলুনে অবস্থান করার খবর পেয়ে শিক্ষার্থীরা সেখানে তাকে ধরে ফেলে। এরপর তাকে মারপিট করে পুলিশের সোপর্দ করে। পরে শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী সেখানে একটি বাসায় অভিযান চালিয়ে সবুজ নামে ডাবলুর একজন সহযোগীকে আটক করে পুলিশ।
নড়াইলে শেখ রাসেল সেতুর ভিত্তিপ্রস্তরের নাম পরিবর্তন করে জুলাইয়ে শহীদ সালাউদ্দিনের নামকরণ করা হয়েছে। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নড়াইল জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাফায়েদুল্লাহ। এ সময় বক্তারা বলেন, নড়াইল সহ সারা দেশে আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের নামে কোনো স্থাপনা থাকবে না। তাই শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ নড়াইল সালাউদ্দিনের নামে নামকরণ করা হয়েছে। নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে নগরবাসী। একই সাথে ভালোবাসা দিবস উদযাপনে উৎসবে নতুন মাত্রা যোগ করেছে। বসন্তের আগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ফাগুনের বাতাসই যেন প্রেমময়। নগরবাসীর জীবনে বসন্তের বর্ণিল আগমন ছুঁয়েছে ভালোবাসার রং। একই সাথে ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব মিলেমিশে চারপাশ যেন হয়ে উঠেছে আরো বেশি রঙিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজন করে বসন্ত উৎসব। উৎসবমুখর আয়োজনে তাই প্রিয়জনের সাথে উদযাপনটা হয়ে উঠেছে আরো বেশি মধুর। বসন্ত উৎসব, ভালোবাসা দিবস একই সাথে পড়ে। আমরা প্রতি বছর এখানে আসি দিনটিকে উদযাপন করার জন্য। পয়লা বসন্তে চারুকলা না আসলে পয়লা বসন্ত তো আমার শুরুই হয় না। অনেক ভালো লাগছে, এখানে সকলে অনেক মজা করছে, অনেক নৃত্য অনুষ্ঠান হচ্ছে। সবের সাথেই আমরা আমাদের আনন্দকে উদযাপন করার জন্য এখানে আমরা আসি। আয়োজন ছিল কলাভবনের সামনে বটতলায়ও। আয়োজিত হয় সমগীত বসন্ত উৎসব। বসন্ত মানে নতুনের শুরু, উষ্ণতার ছোঁয়া। এমন দিনে ভালোবাসা রং ছড়ায় বহুগুণে। সকলের জীবন রঙিন হোক, ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে খুনি ও গণহত্যাকারীদের সংগঠন উল্লেখ করে আগামী নির্বাচনের আগেই দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। পাটোয়ারি বলেন, ব্রিটিশদের মতো দীর্ঘদিন ধরে দেশের মানুষকে বিভিন্ন ভাগে বিভাজিত রেখে শোষণ করেছে আওয়ামী লীগ। ছাত্র নাগরিকের নতুন রাজনৈতিক দলে আদর্শিক কোনো বিভাজন থাকবে না বলেও জানান তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, এক ব্যক্তির স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্যই ৭২-এর সংবিধান প্রণয়ন করা হয়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তারা। ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হবে। প্রথমবারের মতো আর্জেন্টিনা থেকে আসা গমের চালান খালাস হয়েছে মংলা বন্দরে। দুপুর থেকে জয়মনির ঘোল খাদ্য গুদাম সাইলোতে এই গম খালাস শুরু হয়। এর আগে মাল্টার পতাকাবাহী এমভি ইলিপডার জিআর জাহাজে করে 20,080 মেট্রিক টন গম আমদানি করা হয়। গমবাহী বিদেশি জাহাজটি বন্দরের 7 নম্বর বয়ায় নোঙর করে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি হওয়া এই গমের নমুনা সংগ্রহ ও ভৌত পরীক্ষা এবং কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরে খালাস শুরু হয়। এরপর এখান থেকে নৌপথে সারা দেশে পাঠানো হবে। দীর্ঘ 6 মাস পর 5 আগস্ট যাত্রাবাড়িতে নিহত মোহাম্মদ হাসানের লাশ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জানাজা শেষে তার লাশ হস্তান্তর করা হয়। এ সময় খুনিদের বিচারের দাবি করে শহীদের পরিবার। নূর হোসেনের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার বিজয় মিছিলে অংশ নিয়ে নিখোঁজ হওয়া শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ লাশবাহী গাড়িতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয় বিশ্ববিদ্যালয় এলাকা।
জুমার নামাজের পরপর রাজু ভাস্কর্যের পাদদেশে হাসানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে খুনিদের বিচারের দাবি জানান শহীদ হাসানের পিতা। আমার ছেলেরে যারা এই বাজে হত্যা করে আমারছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। একজন একজন করে ধরে আইনের আওতায় আইন না, আমার ছেলেরে যে বাজে নির্মাণ করে হত্যা করছে ওইদেরকে এই বাজে নির্মমভাবে হত্যা করতে হবে, এই আমার প্রত্যাশা। এবং রাষ্ট্রীয়ভাবে আমার ছেলেরে যেন মর্যাদা দেওয়া হয়। এ সময় শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। কোনো অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তো বা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেব। জানাজা শেষে খুনিদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ভোলায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে শহীদ হাসানের দাফন সম্পন্ন হবে। 5 আগস্টের পর দীর্ঘদিন নিখোঁজ ছিলেন মোহাম্মদ হাসান। গেল মাসে ঢাকা মেডিকেলের মর্গে থাকা বেওয়ারিশ লাশ থেকে হাসানকে শনাক্ত করে পরিবারের সদস্যরা। ডিএনএ পরীক্ষা সহ সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরিবারের কাছে লাশ হস্তান্তর করে মেডিকেল কর্তৃপক্ষ। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।